হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের কেপিএসআই এর কোয়েশ্চেন সলভ প্রিলির যে কোয়েশ্চেন সলভ, যেটার এক্সাম ডেট হচ্ছে এই জাস্ট 28/1/2024 যে এক্সামটা হলো সেইটা আমরা আজকে সলভ করব। তার পার্ট 1টা কিন্তু অলরেডি বেশ কিছু ম্যাথ হয়ে গেছে। পার্ট 2 এর বাকি সমস্ত অঙ্কগুলো ডিটেলসে সলভ করব। চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। আচ্ছা, তাহলে 11 নম্বর অঙ্কর প্রথম নাম্বার দিয়েছি এই কারণের জন্য, আগের ভিডিওতে আমরা 10খানা অঙ্ক করে ফেলেছি। আজকে 11 নম্বর থেকে শুরু করব। ঠিক আছে, 11 নম্বরে কী আছে বলছে দেখো, এ বি সি একটা নদী তীরে অবস্থিত 3টি ঘাট এবং বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝে অবস্থিত। ঠিক আছে, বলছে নদীর স্রোত সি থেকে এর দিকে আসছে। নদীর স্রোত কোথা থেকে? সি এর থেকে এ এর দিকে আসছে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট সময় নেয়। নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। তাহলে সি থেকে এতে ফিরতে নৌকাটির কত সময় লাগবে? সবার প্রথম কথা যেটা আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু ছবিটা এঁকে নিতে হবে যে কি আসছে, কি বলেছে। দেখো, একটা নদীর পাড় যেখানে 3টে ঘাট আছে, বড় করেই করি। এইটা হচ্ছে এ ঘাট আর এইটা হচ্ছে সি ঘাট, আর মধ্যখানে একটা ঘাট আছে যেটা হচ্ছে বি ঘাট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 3টে ঘাট আছে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বলছে যে আচ্ছা সি নদীর স্রোত সি থেকে এ এর দিকে যাচ্ছে। তাহলে নদীর স্রোতের মুভমেন্ট কোন দিকে? এই দিকে। নদীর স্রোতের মুভমেন্ট কোন দিকে? এই দিকে। ঠিক আছে, বোঝা গেছে নদীর স্রোতের মুভমেন্ট কোন দিকে? সি থেকে এ এর দিকে। এবার বলছে যে একটা নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসে, সেটা করতে কতক্ষণ সময় লাগছে? 6 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। সেটা করতে 6 ঘন্টা 20 মিনিট। মানে বিষয়টা হচ্ছে, অন্য কাল ইউজ করি, কি করছে দেখো ভালো করে, এ থেকে বি পর্যন্ত গেল। ওকে, কি করলো? এ থেকে বি পর্যন্ত এলো এতখানি, আবার বি থেকে এতে ফিরে গেল। এই ঘটনাটা ঘটলো। ঠিক আছে, এ থেকে বিতে এলো, বি থেকে আবার এতে ফিরে গেল। তাহলে কতক্ষণ লাগলো? না 6 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। ভালো কথা। আর একটা কি বলেছে, নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় লাগে। ভালো, তাহলে আর একটা কী বলেছে, নৌকাটির এ থেকে সি পর্যন্ত আসছে। কতখানি? সি পর্যন্ত। কতক্ষণ সময় লাগছে? না 8 আওয়ার, 8 ঘন্টা সময় লাগছে। তাহলে আমরা যদি এরকম সিম্পলি ভাগ করে নিতে পারি যে নৌকাটা শুধু যখন এ থেকে সি এর দিকে আসছে, তার মানে যখন এতখানি এসছে, মানে বি পর্যন্ত এসছে, ততক্ষণ লাগছে 4 ঘন্টা টাইম। আবার যখন এই বি থেকে সি পর্যন্ত আসছে তখন লাগছে তার 4 ঘন্টা টাইম। কারণ সব কিছু স্রোতের অনুকূলেই আছে, স্রোতের প্রতিকূলে নেই, কারণ স্রোতটা এদিকে যাচ্ছে, স্রোত এদিকে যাচ্ছে, তার মানে স্রোতের প্রতিকূলেই আসছে। ঠিক আছে, কী হচ্ছে? স্রোতের প্রতিকূলেই আসছে, এ স্রোতের প্রতিকূলে আসছে। তাহলে এটা এ থেকে বিতে 4 ঘন্টা, বি থেকে সিতে 4 ঘন্টা। এটা আমাদের মেন ফান্ডামেন্টাল জিনিস। আচ্ছা, এবার কি বলছে, তাহলে সি থেকে এতে ফিরতে কত সময় লাগবে? সি থেকে এতে ফিরতে কত সময় লাগবে? মানে এখান থেকে যাবে এখানে, তার মানে স্রোতের অনুকূলে যাবে। এই 4 ঘন্টা করে কতক্ষণ লেগেছে? স্রোতের প্রতিকূলে লেগেছে। স্রোতের অনুকূলে তাহলে কতক্ষণে যাবে? সিম্পল জিনিস ভাবো, এইটুকুনি আসতে আর ফিরতে কত টাইম লাগছে? মোট 6 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, এইটুকুনি আসতে কতক্ষণ টাইম লাগছিল? এই যে এখানে বার করে রেখেছি, কতক্ষণ টাইম লাগছিল? 4 ঘন্টা টাইম লাগছিল। প্রতিকূল অনুকূল, প্রতিকূল অনুকূল, তাহলে প্রতিকূলে কতক্ষণ লাগছে? 4 ঘন্টা, আর অনুকূল প্রতিকূল মিলিয়ে 6 ঘন্টা 20 মিনিট। তাহলে কি করব আমরা? এই 6 ঘন্টা 20 মিনিট থেকে 4 ঘন্টা 00 মিনিট, তার মানে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট পাবো।
এই 4 ঘন্টাকে বাদ দিলাম কেন, প্রতিকূলে যাচ্ছে 4 ঘন্টা, সেটাই অনুকূলে যেতে লাগছে 2 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, অনুকূলে যেতে তাহলে কতক্ষণ লাগছে, 2 ঘন্টা 20 মিনিট। তাহলে এইটুকুনি যেতে যদি 2 ঘন্টা 20 মিনিট লাগে, মানে বি থেকে এতে, তাহলে সি থেকে বি পর্যন্ত যেতেও 2 ঘন্টা 20 মিনিট লাগবে। ঠিক না, ঠিক নয়? তাহলে ওপরেও লাগছে, মানে বি থেকে এতে লাগছে 2 ঘন্টা 20 মিনিট, সি থেকে বিতে লাগছে 2 ঘন্টা 20 মিনিট। তাহলে 2 ঘন্টা 20 মিনিট আর 2 ঘন্টা 20 মিনিট, এই তো ওভারঅল টাইম। তাহলে অ্যাকচুয়ালি কী লাগছে না, 4 ঘন্টা 20 40 মিনিট। কতক্ষণ লাগছে, 4 ঘন্টা 40 মিনিট, অপশান সি। বোঝা গেল কতক্ষণ লাগছে? তাহলে সি থেকে এতে গেল 4 ঘন্টা 40 মিনিটে। ক্লিয়ার? অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক দিয়েছে, সিম্পল অঙ্ক দিয়েছে, কিন্তু একটু বোঝার অঙ্ক, ব্যাস। দেখো 12 কি বলেছে, একটা নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। ভালো কথা। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। কত পার্সেন্ট ভোট বাতিল হয় না, 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9261টা ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার সংখ্যা কত? তাহলে এইগুলো যে মানে এই অঙ্কগুলো করতে গেলে একদম বেসিক রুলস আমরা যেটা জানি সেটা করে ফেলি। কত বলেছে, আমরা ধরে নিলাম মোট ভোটার সংখ্যা কত না 100 জন। ঠিক আছে, এর মধ্যে কি বলেছে দেখো, 25% ভোটদানে বিরত ছিল, 25% ভোট দেয়নি। তাহলে কত পার্সেন্ট ভোট দিয়েছে, 75% ভোট দিয়েছে। তাহলে কি করব, এই 100-র মধ্যে 75/100 এরা দিয়েছে ভোট। ঠিক আছে, আবার কি বলেছে, যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 2% ভোট থেকে বাতিল হয়েছে। কত পার্সেন্ট ভোট থেকে বাতিল হয়েছে, 2%। 2% মানে অ্যাকচুয়ালি তাহলে কতজন দিতে পারলো, তাহলে বৈধ ভোট কত, যে 98 জন ভোট দিয়েছে। তাহলে তাই জন্য 98/100, 98% এখান থেকে। তারপর বলছে কি, গ্রাহ্য ভোটের, হ্যাঁ কি বলছে, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন। তাহলে অ্যাকচুয়ালি গ্রাহ্য ভোট হচ্ছে এইটা, এর 75% পেয়ে একজন নির্বাচিত হয়েছেন। কতজন, একজন নির্বাচিত হয়েছেন কত পেয়ে না, 75% ভোট পেয়ে। গ্রাহ্য ভোট এইটা, আর 75% মানে 75/100। এই হচ্ছে আমার হিসাব। ঠিক আছে, এই ওভারঅলটা হিসাব করে এই পার্সেন্টেজটা ভোট পেয়েছে, যে কিনা 9261টা ভোট পেয়েছে। ঠিক আছে, কাটাকুটি করে দিই। এই কাটছে 25 দিয়ে কাটছে 3 25-এ 75, 25 দিয়ে কাটছে 4 25-এ 100, 25 দিয়ে কাটছে 3 25-এ 75, 25 দিয়ে কাটছে 4 25-এ 100। এখানে একটু 2 দিয়ে কাটতে পারি বড় যা, 2 2-এ 4, আর 2 দিয়ে কাটলে 49। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, যে 3 গুণ 49 গুণ 3 বাই 2 গুণ 4, এই যে পার্সেন্টেজটা আসছে এইটা মানে কত, 9261। কত, এইটা মানে হচ্ছে 9261। তাহলে মোট ভোটার কত, মোট ভোটার মানে 100%-এর ভ্যালু বার করতে হবে। কী বার করতে হবে, মোট ভোটার মানে 100%-এর ভ্যালু বার করতে হবে। কী হবে তাহলে, আচ্ছা কী হবে, 9 2 6 1 গুণিত এই দুটো চলে যাবে ওপরে, 2 গুণ 4 ডিভাইড বাই এই যে 3টে পোর্শন, 3টেই নিচে চলে আসবে, 3 গুণ 49 গুণ 3, আর 100% বার করব তাই জন্য গুণ 100। ঠিক আছে, এবার কাটাকুটি করব। দেখো 2 দিয়ে 3 না, এই পার্টটা তো যাচ্ছে না, যা হবে এই পার্টটার হিসাব নিকাশ হবে। ঠিক আছে, আচ্ছা এটা দিয়ে কত দিয়ে যাচ্ছে দেখি, 7 দিয়ে যাবে, 7 একে 7 8 9, 7 একে 7 8 9 22, 3 7 21 16, 7 2 14 15 16, 3 7 21। ঠিক আছে, 1323। আর এখানে 7 দিয়ে কত যাচ্ছে, এই যে আবার 7 যাচ্ছে, আবার কাটবে। 7 একে 7 6 62, 7 9 63 যাচ্ছে না, 7 8 56, 56 56 63, 7 9 63 189। ঠিক আছে, আবার কত যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 3 9, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 2 6 3 1 3। তাহলে কত আসছে অ্যাকচুয়ালি, 21 গুণ 2 গুণ 4
গুণ 100, তাই তো? তাহলে 4 দুগুণে 8, 8 একে 8, 8 দুয়ে 16, 8 দুটো 0, 16,800 আমাদের অ্যান্সার বেরোচ্ছে। কত অ্যান্সার বেরোচ্ছে? 16,800। অপশান সি হচ্ছে আমাদের এটা রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে এই অঙ্কগুলো কিন্তু অপেক্ষাকৃত সোজাই অঙ্ক, ঠিক আছে? চলো নেক্সট। এবারে কি আছে দেখো, আমাদের 13টা করব। বলছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। বিকেল 4:20 সময় ত্রুটিপূর্ণ ঘড়িটিতে কত সময় দেখাবে? এটা ইজি অঙ্ক। প্রতি ঘন্টায় 6 মিনিট, ঠিক আছে? তাহলে 7টার সময় ঘড়ি মেলানো হয়েছে, তারপরে 4:20 সময়। তাহলে সবার প্রথম কথা, সকালবেলা যখন 7টা বাজে আর বিকেলবেলা 4:20, তাই তো? এই দুটোর মধ্যে টাইমের গ্যাপ কত? সবার প্রথম কথা, কত ঘন্টার গ্যাপ আছে সেটা আগে বলো। 7টা থেকে 4:20, ওকে। নিচে আসবে কতটা? এটা 13, তাই তো? সকালবেলা 7টার সময় মেলানো হয়েছে, বিকেলবেলা 4:20-তে হিসাব নিকাশ দেখা হচ্ছে। প্রথম কথাই 7টা থেকে 4:20 পর্যন্ত ঘন্টার গ্যাপ কত আগে সেটা বার করতে হবে, ঠিক আছে? ঘন্টার গ্যাপ কীভাবে বার করবো? 7টা থেকে 4টে, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4। তার মানে অ্যাকচুয়ালি কতক্ষণ হচ্ছে? 9 ঘন্টার গ্যাপ হচ্ছে। কতক্ষণের গ্যাপ হচ্ছে? 9 ঘন্টার গ্যাপ হচ্ছে। 9 ঘন্টার গ্যাপ। আর মিনিটের গ্যাপ কত হচ্ছে? এখানে তো 7টা বাজে, এখানে 4:20, তার মানে 20 মিনিটের গ্যাপ হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, যদি 20 মিনিটকে যদি আমরা ঘন্টায় নিয়ে যাই বা যা ইচ্ছা করা যায়, দেখো 9 ঘন্টা, প্রতি ঘন্টায় কত মিনিট করে সময়ের গ্যাপ হচ্ছে? 6 মিনিট করে সময়ের গ্যাপ হচ্ছে। তার মানে গুণ 6, 6, 9, 54 মিনিটের এখানে সমস্যা হচ্ছে। আর 20 মিনিটের জন্য কতক্ষণের সময়ের সমস্যা হচ্ছে? দেখো 60 মিনিটের জন্য সমস্যা হচ্ছে 6 মিনিট, মানে 1 ঘন্টায় 6 মিনিট। তাহলে 20 মিনিটে কতক্ষণ সমস্যা হবে? 6/60 গুণিত 20, তাহলে 0 0 কাটা, 6 6 কাটা, অ্যাকচুয়ালি 2 মিনিটের সমস্যা হবে। তাহলে 20 মিনিটের জন্য 2 মিনিটের সমস্যা হবে, তাহলে ওভারঅল 56 মিনিটের সমস্যা হবে। ওভারঅল 56 মিনিটের সমস্যা হবে। তাহলে এবার আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো 4:20 56 মিনিট আগে। আচ্ছা, 1 ঘন্টা আগে কত হবে? 1 ঘন্টা হবে 3:20, আর 56 মিনিট মানে কি? 4 মিনিটের গ্যাপ হবে, মানে 4 মিনিট আমরা এখানে বেশি ধরেছি, তার মানে ওদিকে 4 মিনিট বাড়তে হবে। তাহলে 4 মিনিট বাড়লে হচ্ছে 4। কেন করলাম? 4:20 1 ঘন্টা আগে, তা 1 ঘন্টা আগে মানে 60 মিনিট, কিন্তু এখানে আছে হচ্ছে আমার 56 মিনিট। তাহলে 56 মিনিট মানে আরও 4 মিনিট আমাকে অ্যাড করতে হবে। তাহলে কটা হবে? 3:24, মানে 3:24 মিনিট হচ্ছে আমাদের আনসার হবে। ক্লিয়ার হয়েছে? এটা তো আশা করছি কোনো সমস্যা নেই। চলো নেক্সট ম্যাথ করি। দেখো এবার 14টা কী বলছে? এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ বি এর কত গুণ কর্মক্ষম? না 3 গুণ কর্মক্ষম, ঠিক আছে? 3 গুণ কর্মক্ষম বলেছে। এবারে কি হচ্ছে? বলছে যে একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করছে। তার মানে দুজনের দিনের গ্যাপ হচ্ছে 20 দিন। তাহলে তারা একত্রে করলে কতদিনে শেষ করবে? এটাও সহজ অঙ্ক। দেখো এ বি কি বলছে? এ বি এর 3 গুণ কর্মক্ষম। তাহলে কে বেশি কর্মক্ষম? বি এর 3 গুণ, মানে এ বেশি কর্মক্ষম। তাহলে বি যদি 1 হয়, এ হচ্ছে 3, সেটা আমরা এফিসিয়েন্সিতে দেখব। আমরা এফিসিয়েন্সিতে কী দেখব? এফিসিয়েন্সিতে দেখব যে এ বেশি কর্মক্ষম। তাহলে আমরা যদি এটা থেকে আমরা টাইম বার করি, ঠিক ব্যস্তানুপাতিক হবে, 1:3 হবে, ঠিক কি না? তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে 3। এবার এখানে কি বলে দিয়েছে? দেখো বলে দিয়েছে এ বি এর 20 দিন আগে কাজটা শেষ করবে। এ যদি 1 দিনে কাজ শেষ করে, বি করবে 3 দিনে কাজ। তাদের এদের দুজনের মধ্যে গ্যাপ কত? দিনের গ্যাপ 2। তাহলে এই 2 মানে কত? 2 মানে এখানে হচ্ছে 20, 2 মানে এখানে কত?
না 20? 1 মানে কত? 1 মানে হবে 10। তাহলে বি কত দিনে কাজটা করছে? গুণ 10, তার মানে 30 দিনে কাজটা করছে। আর এ কত দিনে কাজ করছে? গুণ 10, মানে এ 10 দিনে কাজ করছে। ব্যাস, এটা যখন পেয়ে গেছে আর তো কোনো সমস্যাই নেই। তাহলে এ করছে কত? 10 দিনে, বি করছে কত? 30 দিনে। এলসিএম কত আসছে? 30। এলসিএম কত আসছে? 30। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি বলেছিলাম? নাম্বার অফ ডেজ। আর এটা কি বলেছিলাম? টোটাল ওয়ার্ক। এখান থেকে এফিসিয়েন্সি বার করতে হবে। এফিসিয়েন্সি তো অলরেডি আমার জানা আছে। এফিসিয়েন্সি কত আছে? এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, বা তুমি এটা ভাগ করেও বার করতে পারো। 30/10 মানে 3, আর 30/30/30 মানে হচ্ছে 1, যেখান থেকে ইচ্ছা তুমি বার করতে পারো। তাহলে ওভারঅল কত? এই যে 4। ওভারঅল কত এফিসিয়েন্সি? 4। তাহলে 4 এফিসিয়েন্সি দিয়ে 30 কাজ কত দিনে করবে? 30 কাজ করবে হচ্ছে 30/4 দিনে। কাটাকুটি করলে 2, কাটাকুটি করলে 15, তাহলে 15/2, তাহলে 7×2 14, 7×1=2 ডেজে এরা কাজটা শেষ করবে। কি করবে? 7×1=2 ডেজে এরা কাজটা শেষ করবে। ক্লিয়ার? 7×1=2 দিন। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট ম্যাথটা দেখি। 15। দেখো 15টা দারুণ একটা ম্যাথ। বলছে একজন ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করলো। 12 দিনে তাহলে তার মোট সঞ্চয় কত হবে? কত সে সঞ্চয় করতে পারবে? এটা করার আগে আমরা একটা জিনিস ভালো করে মনে আছে আশা করি তোমাদের। দেখো দেখো প্রথম দিনে কত টাকা? 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা। এইভাবে করতে করতে 12 দিন জমাচ্ছে। এভাবে করতে করতে 12 দিন দেখাচ্ছে। এই যে সিরিজটা দেখলে, এটা দেখে কিছু বোঝা যাচ্ছে? অ্যাকচুয়ালি এটা জিপি সিরিজ। জিপি সিরিজ মানে গুণোত্তর প্রগতির সিরিজ এটা। ঠিক আছে, কারণ ভালো করে খেয়াল করে দেখো, মাল্টিপ্লাইড বাই 2, মাল্টিপ্লাইড বাই 2, মাল্টিপ্লাইড বাই 2। তোমরা সরাসরি যোগ করে 12খানা যোগ করতে পারো, কিন্তু টাইম লাগবে বেশি। তাই জন্য আমরা এখানে গুণোত্তর প্রগতি ইউজ করলে আমরা অনেক সহজে আর তাড়াতাড়ি অ্যান্সারটা বার করতে পারবো। কিন্তু তার জন্য গুণোত্তর প্রগতির সূত্রটা আমাদের জানতে হবে, আদারওয়াইজ আমাদেরকে যোগ করে করতে হবে। ঠিক আছে, তো গুণোত্তর প্রগতি যদি সমষ্টি হয়, গুণোত্তর প্রগতিতে যদি এই সংখ্যাগুলোর সমষ্টি বার করতে হয়, তাহলে তার সূত্র কি হয়? তার সূত্র হয় a r⁻n-1 বাই, প্রথম পদ কত আছে? আচ্ছা, r-1। এখানে r-1 কেন লেখা হলো? r-1 লেখার কারণ এইটাই যে এখানে যে আর আছে, এখানে >1 আছে, >1 আছে। ঠিক আছে, এই কারণের জন্য আমরা আর >1 আছে, সেই কারণের জন্য আমরা এটা করলাম। ক্লিয়ার? এবার কথা হচ্ছে, দেখো এর ভ্যালু কত? এখানে এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে প্রথম পদ। এ মানে কি? এ মানে প্রথম পদ। প্রথম পদ কত? 1। ওকে। আর মানে কত? আর মানে এই যে দাগ দিয়েছি, এটা হচ্ছে আর, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে আর, মানে এইটা আর, এইটা আর, এইটার মানে কত মাল্টিপ্লাইড বাই কত, সেটা হচ্ছে আর এর ভ্যালু। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? আর এর ভ্যালু হচ্ছে 2/n। এখানে কত পদ বলেছে? এই যে এখানে বলেছে দেখো 12 দিনে, তার মানে 12খানা পদ আছে। তার মানে n এর ভ্যালু কত? 12 বিয়োগ 1 বাই আর এর ভ্যালু কত? 2 বলা হয়েছে, -1। এইটাকে আমাকে সলভ করতে হবে। এইটাকে আমাকে সলভ করলে আমার সমস্যার সমাধান হবে। এবার দেখো 2^12 কত হবে? দেখো 2^5 আমরা সবাই জানি 32, তারপরে 2^6 হচ্ছে 64, তারপরে হবে 128, এটা হচ্ছে 5, 6, 7, 8 কত হবে? 256, 9 কত হবে? 512, 10 কত হবে? 10 হবে হচ্ছে 1024, 11 কত হবে? 4802। ঠিক আছে,
আর 12 কত হবে? 12 হবে হচ্ছে 4096 কত হবে? 4096 মাইনাস 1/2 মাইনাস 1 মানে 1। ঠিক আছে, এইগুলো কিন্তু সব 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 11, 2 টু দি পাওয়ার 12। ঠিক আছে, এইভাবে ভ্যালুগুলো লেখা আছে। তাহলে বিয়োগ করলে কত হবে? 4095 ইজ দ্য আনসার। কত হচ্ছে? 4095 ইজ দ্য আনসার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? অঙ্কটা কিন্তু যদি এইভাবে না করতে পারো, সূত্র যদি মুখস্থ না থাকে, তাহলে অপশান একটাই, কি করতে হবে? 1 যোগ 2 যোগ 4 যোগ 8 যোগ 12 যোগ এইভাবে করতে করতে 12খানা পদ লিখতে হবে, দিয়ে আমাদের সরাসরি যোগ করে দিতে হবে। আর আমরা যদি এটা জানি তাহলে আমাকে সিম্পলি করে ফেললেই হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো। 16 অঙ্কটা কি বলছে? একটা ঘড়িতে 6টা বাজার সময় 6টা ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, আর 12টা বাজার সময় 12টি ঘন্টা বাজতে কত সময় লাগবে? এটা সিম্পল ম্যাথ একদম। দেখো, মিনিট। ওকে, কি বলেছে? যে 6টা ঘন্টা বলতে গ্যাপ কটা? 6টা ঘন্টা মানে দেখো 1 2 3 4 5 6, 6টা ঘন্টা পড়ছে, তাহলে গ্যাপ কটা? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা গ্যাপ মানে কতক্ষণ লাগছে? 10 সেকেন্ড টাইম লাগছে। 5টা গ্যাপ মানে 10 সেকেন্ড, একটা গ্যাপ মানে 10/5 মানে 2 সেকেন্ড। সিম্পল, একটা গ্যাপ মানে 10/2 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে? 12টা ঘন্টা। 12টা ঘন্টা মানে কি? 11টা গ্যাপ। 12টা ঘন্টা মানে 11টা গ্যাপ। তাহলে 11টা গ্যাপ করতে কতক্ষণ লাগবে? একটার জন্য 2 সেকেন্ড, তাহলে 11 গুণ 2, তার মানে 22 সেকেন্ড সময় লাগছে। কতক্ষণ সময় লাগছে? 22 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? কিছু নেই এই ম্যাথটা, সিম্পল ম্যাথ। 17টা দেখো। 17টা কি বলছে? 17 বলছে যে একটা আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা দিয়ে দিয়েছে। কত না? 20 সেমি। একটা আয়তক্ষেত্রাকার মাঠ যার পরিসীমা দিয়েছে 20 সেমি, পরিসীমা হচ্ছে 20 সেন্টিমিটার, আর যার ক্ষেত্রফল বলে দিয়েছে 24 বর্গ সেমি। ক্ষেত্রফল কত? 24 বর্গ সেমি। ক্ষেত্রফল 24 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এখানে কি চেয়েছে? যে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য কত? এবার দেখো, এটা অনেকভাবে করা যায়। আমরা ধরো দৈর্ঘ্য x ধরলে, প্রস্থ y ধরলে। ঠিক আছে, তাহলে পরিসীমা 2x + y = 20। হ্যাঁ, ক্ষেত্রফল x × y = 24। এখান থেকে ভ্যালু বার করে করা যায়, কিন্তু আমি বলবো না, এইভাবে করার কোনো দরকার নেই। কেন দরকার নেই? আমি বলবো এইসব কিচ্ছু ধরতে হবে না, আরও সহজ নিয়মে অঙ্ক করা যায় যখন, আমরা কেন করব না? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা সমান সমান কত বলেছে? 24। কত বলেছে? এটা সমান সমান 24। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এটা তো 24 বলে দিয়েছে। আচ্ছা, 24 আমরা কীভাবে পেতে পারি? 24কে আমরা পেতে পারি 12 গুণ 2, শিওর। আর কিভাবে পেতে পারি? 6 গুণ 4, এটা পেতে পারি। আর 4 গুণ 3 এইভাবে পেতে পারি। 1 গুণ 24 পেতে পারি, বাট ওটা দরকার নেই। ঠিক আছে, সাধারণভাবে আমরা এইভাবে পেতে পারি। আর হ্যাঁ, 3 3 8 24, সেটা তো 12, সরি। 3 গুণ 8, তাও 12 2 24, 4 6 24, 3 8 24, এইভাবে পেতে পারি। এবার এখানে কি বলেছে? এখানে পরিসীমা বলেছে 20। পরিসীমা 20, তার মানে কি হয়? পরিসীমা সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক, তাহলে আমি যদি এইটা দৈর্ঘ্য ধরি আর এইটা প্রস্থ ধরি, তাহলে কি হবে? এটা হবে, দেখো 12 আর 2 14, তাহলে 14 2 কত হচ্ছে? 28। তাহলে যদি 12 আর 2 হতো, তাহলে 28 হচ্ছে পরিসীমা হতো, তাহলে এটা তো অবশ্যই হবে না। এবার দেখি 6 আর 4, 6 আর 4 বসাও।
6 যোগ 4 মানে কত ইন্টু 2, 6 আর 4 10, তাহলে 2 গুণ 10 তার মানে 20। এই তো পরিসীমা বেরিয়ে গেল। সিম্পল ব্যাপার, আমি এত সূত্র ফেলবো কেন যদি আমার এমনিতেই হয়ে যায়, তাই না? চলো তাহলে এবার এইটাকে একবার চেক করে দেখি যে 2, 3 যোগ 8, 8 9 10 11, তাহলে 2 গুণ 11 মানে হচ্ছে 22, তার মানে এটাও হবে না। তাহলে আমার অ্যান্সার এটা কত হচ্ছে 6 আর 8। এবার কি বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য কত, তাহলে 6 আর 8 6 আর 4, তাহলে পার্থক্য হচ্ছে 2। কেন? কারণ 6 আর 4 এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 6 প্রস্থ 4, পার্থক্য কত 6 - 4 = 2। সিম্পল ম্যাথ, ক্লিয়ার। নেক্সট 18টা কি বলছে, বলছে একটা ধার্য মূল্যের ওপর কত ছাড় দিয়েছে, 15% ছাড় দিয়েছে। ধার্য মূল্যের ওপর কত ছাড়, না 15% ছাড় দিয়ে দ্রব্যটা বিক্রি করা হয়েছে 19%-এ, বিক্রি করে 19% লাভ হয়েছে। ধার্য মূল্যের ওপর 15% ছাড় হয়েছে, ছাড় দিয়ে বিক্রি করার পরেও দেখতে পাচ্ছে মানে দেখা যাচ্ছে যে 19% কী হচ্ছে লাভ হচ্ছে। যদি কোনো ছাড় না দিত কত শতাংশ লাভ হতো, যদি কোনো ছাড় না দিত তাহলে কত শতাংশ লাভ হতো। সিম্পল হিসাব দেখো কত বলছে, 15% ছাড় দিয়েছে, 15% মানে হচ্ছে 3/20, তাহলে মার্কেট প্রাইস কত হচ্ছে 20, ছাড় দিয়েছে ডিসকাউন্ট দিয়েছে 3 টাকা, তাহলে 20 টাকায় 3 টাকা ডিসকাউন্ট দিয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হয়েছে 20 - 3 মানে হচ্ছে 17 টাকা সেলিং প্রাইস হয়েছে। ঠিক আছে, এবার বলছে যে এরপরও দেখা যাচ্ছে যে 19% লাভ করেছে। লাভ কত করেছে, লাভ করেছে 19%, মানে 19/100। তাহলে 100 টাকার মালটা সিপি কত 100 টাকা, 100 টাকার মালটা ক টাকায় বিক্রি করেছে, না 119 টাকায় বিক্রি করেছে। কি করে বার করলাম, দেখো এটা তো প্রফিট পার্সেন্টেজ দিয়েছে 19%টা, তাহলে ওপরে কি হয় প্রফিট হয়, নিচে হয় সিপি। তাহলে প্রফিট আমরা যদি এসপি কী করে বার করব, আমরা এসপি বার করবো 100 + 19 করলে এসপি বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখে রাখলাম এসপি, ঘরে লিখলাম। এবার দেখো আমার 17 আর 119কে সেম জায়গায় আনতে হবে। দেখো 17 7 17 হয় 119, 7 17 দিয়ে 119, তাহলে একেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত আসবে, 7 × 2 = 14, 140, এখানে আসবে 119, এটাই আসবে 100। এখানে কি দিয়েছে, তাহলে তার কত শতাংশ লাভ হতো যদি কোনো ছাড় না দিত। 100 টাকার মাল কোনো ছাড় না দিলে 140 টাকায় বিক্রি করতো, তাহলে কত পার্সেন্ট আমার লাভ হতো, এখানে 100 হিসাব হচ্ছে, তাহলে 40% লাভ হতো। কত লাভ হতো, 40%। সিম্পল ম্যাথ, কোনো চাপ কিছু নেই, সিম্পল অঙ্ক হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো 19এরটা, 19 কি বলছে, দুটো সংখ্যা যাদের অনুপাত বলেছে 3:5। এই ম্যাথগুলো প্রচুরবার তোমাদের আগের ভিডিওতে দেখবে, প্রচুরবার করানো হয়েছে, একদম প্রায় সেই রকমই অঙ্ক তুলে দিয়েছে। দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রত্যেকটির সঙ্গে 10 যোগ করা হলো নতুন সংখ্যার অনুপাত হবে 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত, সিম্পল ম্যাথ পুরো। দেখো 3:5, ঠিক আছে, এটা ছিল প্রত্যেকের সঙ্গে কত যোগ করা হলো, 10 যোগ করা হলো, তার ফলে কি হবে 5:7 হবে। প্রত্যেকের সঙ্গে কত যোগ করা হয়েছে, 10 যোগ করা হয়েছে, প্রত্যেকের সঙ্গে কত যোগ করা হয়েছে, 10 যোগ করা হয়েছে। এবার দেখো দুভাবে করতে পারো, এই ক্রস করেও করতে পারো, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাবে, 3 আর 2 5, 5 আর 2 7, দেখো দুটোর ক্ষেত্রেই 2 করে বাড়ছে, দুটোর ক্ষেত্রেই 2 করে বাড়ছে। যখন আমরা দেখব দুটোর ক্ষেত্রেই সেম বাড়ছে, আবারও বলছি যখন আমরা দেখব দুটোর ক্ষেত্রেই সেম বাড়ছে, তখন আমরা সরাসরি কি করব, সরাসরি 2 = 10 বলে দেবো। তাহলে 1 = কত বলে দেবো, 10/2 মানে হচ্ছে 5, 10/2 মানে হচ্ছে 5। তাহলে কি এখানে জানতে চেয়েছে, এখানে জানতে চেয়েছে সংখ্যা দুটির সমষ্টি কত, কি জানতে চেয়েছে, সংখ্যা দ্বয়ের সমষ্টি কত। তাহলে সমষ্টি বার করাটা তো কোনো সমস্যাই নয়। কি করে বার করব, দেখো সমষ্টি কত, 5 আর 3 কত হয় 8, তাহলে 8-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 5 × 8, 5 8-এ কত আসছে 40 আসছে, 5 8-এ কত আসছে 40 আসছে। সিম্পল হয়ে গেল। তাহলে কোথায় আসছে, এই যে অপশান সি, এখানেও 40 আসছে। ঠিক আছে, পেয়ে গেছি। এটা যদি এইভাবে করতে যদি কারোর অসুবিধা হয় আর একভাবেও করতে পারো, 3:5, 5:7, পার্থক্য কত, এখানে 10, এখানে 10। কি করতে হয় শিখিয়েছিলাম, কোনাকুনি মাল্টিপ্লিকেশন করতে হয়। 3 × 7 = 21, 5 × 5 = 25, তাহলে 25 - 21
কি করতে হয় 25 মাইনাস 21, এটা সমান কি হবে এই 7 দিয়ে একবার গুণ করব আর 50, তার মানে 7 10 70 মাইনাস 50, তাহলে কত হচ্ছে 4-এর ভ্যালু হচ্ছে 20, তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে 5, সেম এখানেও 5 বেরিয়েছিল, তাহলে এই দুটো হচ্ছে 8, 8 মানে এর সঙ্গে মাল্টিপ্লাইড বাই 5 সমান সমান 40, 5 8 40, সিম্পল ব্যাপার। তাহলে তোমরা যেভাবে খুশি করতে পারো, কোনোটাতেই কোনো সমস্যা হবে না। ক্লিয়ার হয়েছে, হয়ে যাচ্ছে আশা করছি পুরো ম্যাথটা। চলো নেক্সট ম্যাথ করব। 20 অঙ্কটা কি বলছে দেখো, 20 অঙ্কটায় বলেছে যে যদি কোনটা গেল এটা, যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 6,655 টাকা হয়, তাহলে সুদের হার কত শতাংশ ছিল? 4টে অপশান দিয়ে দিয়েছে। তাহলে দেখো সিম্পল জিনিস ভাবো, প্রথম বছর পরে কত হয়েছে 5,500 টাকা, প্রথম বছরের পরে কত হয়েছে 5,500 টাকা, এখান থেকে 2 বছর পরে, অ্যাকচুয়ালি 1 বছর পরে এটা হয়েছে, তার 2 বছর পরে হয় 3 বছর, তাহলে অ্যাকচুয়ালি মোট 3 বছর পরে কত হয়েছে, মোট 3 বছর পরে হয়েছে 6,655 টাকা। এটা 1 বছর পর, এটা 3 বছর পর, তাহলে দুটোর মধ্যে গ্যাপ কত? 2 বছরের গ্যাপ। তাহলে আমরা বলতে পারবো 5,500 টাকা 2 বছর পরে 6,655 টাকা হয়েছে। তাহলে সুদ কত? চক্রবৃদ্ধি সুদই বলেছে, তাহলে সুদ কত বলছে এই 5 শূন্য, তার মানে এটা কত আছে, এটা আছে 5 5 1 1, কত হচ্ছে 1,155, কত হচ্ছে 1,155 হচ্ছে সুদ। এখানে 4টে অপশান আছে, 4টে অপশান, একটা জিনিস দেখো 8 12 15 10, দেখো চক্রবৃদ্ধি সুদের যে অপশানগুলো দেয় সাধারণভাবে, আবারও বলছি সাধারণভাবে অপেক্ষাকৃত একটু ইজি, একটু সহজে ক্যালকুলেশন করতে পারি যেন আমরা, সেইভাবে কিন্তু ওরা দেয়। সো আমরা একটু সহজ উদাহরণ দিয়ে সহজ অপশান থেকে শুরু করব। আমরা এই 10 মানে শতকরা যদি 10% হতো তাহলে বিষয়টা কেমন হতো, যদি 10% হতো ক বছর হচ্ছে 10%, অ্যাকচুয়ালি ক বছরের হচ্ছে, অ্যাকচুয়ালি 2 বছরের হচ্ছে, অ্যাকচুয়ালি ক বছরের হচ্ছে 2 বছরের সুদ হচ্ছে। তাহলে 10%-এর 2 বছরের হিসাব কেমন করব, 10% মানে হচ্ছে 1/10, তাহলে 10 বেড়ে হচ্ছে 11, পরের বছর 10 বেড়ে হবে 11, তার মানে কি হচ্ছে 100 হবে 121, কি হবে 100 হবে 121, ঠিক আছে। তাহলে এই 100 মানে কি, এই 100 মানে হচ্ছে 5,500, 100 মানে 5,500, কত দিয়ে মাল্টিপ্লাইড করছি 5 11 55, দুটো শূন্য কাটা, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাইড হয়েছে 55 দিয়ে মাল্টিপ্লাইড হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে হবে 121কেও 55 দিয়ে মাল্টিপ্লাইড করে দেখতে হবে যে আমাদের 6,655 আসছে কি না, কত দিয়ে মাল্টিপ্লাইড করতে হবে 55 দিয়ে, তাহলে 121 আর 55, 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5 6, 605 করে আসছে 5 5 6 6, চলে এলো 6 6 5 5, তাহলে অপশান আমার 10% হবে। সহজ জিনিস দিয়ে হিসাব করব চক্রবৃদ্ধি সুদের, আমাদের হিসাবেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে, আশা করছি পুরোটা বোঝা গেছে, ঠিক আছে। 22-এরটা, আচ্ছা এটা 22 নয়, এটা অ্যাকচুয়ালি 20-র ম্যাথ ছিল, 20 নম্বরটা হয়ে গেল, তাহলে 16 17 18 19 20 5টাই হয়ে গেল। আচ্ছা এবার 21 নম্বর আর 22 নম্বর দেখব। কি বলছে, একটা ট্রেন 45 কিলোমিটার বেগে চলছে, 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, উল্টো দিক থেকে একটা ব্যক্তি কি করেছে না 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? কি বিষয়টা কেমন হচ্ছে দেখো, একটা ট্রেন যাচ্ছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে, কত 45 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, কত কিলোমিটার পার আওয়ার 45 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, উল্টো দিক থেকে একটা ব্যক্তি ছুটে ছুটে আসছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে। যদি দুটো গতিবেগ পরস্পর একে অপরের দিকে আসে, পরস্পর বিপরীত দিক থেকে আসে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কি হয়, আপেক্ষিক গতিবেগ হয় যোগ, তাহলে কি হবে আমাদের 50 কিলোমিটার পার আওয়ার হবে এটার আপেক্ষিক গতিবেগ, ট্রেনটার ব্যক্তিটার আপেক্ষিক গতিবেগ হবে
50 কিলোমিটার/আওয়ার। কিন্তু ট্রেনটাকে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে বলেছে? 18 সেকেন্ড সময় লাগবে বলেছে। কিন্তু কিলোমিটার/আওয়ার আছে, হিসাব কি করব? ছোট করব। কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে করব। করতে গেলে কি করতে হয়? কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। 2 দিয়ে গেল, 2 দিয়ে গেলে হবে 9, 2 দিয়ে গেলে হবে 25, 5 25 125/9 হচ্ছে মিটার/সেকেন্ড। স্ক্রিনে আসছে না, তাহলে লিখি মিটার। 125/9 মিটার/সেকেন্ড গতিবেগে অতিক্রম করছে। এবার বলছে আটক্ষণে অতিক্রম করছে 18 সেকেন্ডে, তাহলে 125/9 মিটার/সেকেন্ড এই গতিবেগে 18 সেকেন্ড ধরে দৌড়াচ্ছে। তাহলে 125 গুণ 2, তার মানে কত হচ্ছে? 250 মিটার করতে হচ্ছে। এবার উত্তর হবে ট্রেনটির দৈর্ঘ্য 250 মিটার। এবার প্রশ্ন করতেই পারো 250 মিটার কেন লিখবো? কারণ আমরা জানি একটা ট্রেন যদি একটা ব্যক্তিকে অতিক্রম করে তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। যদি একটা ব্যক্তি একটা টেলিগ্রাফ পোস্ট, একটা গ্রাফ, এইরকম জিনিসপত্রকে যদি অতিক্রম করে তাহলে ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। আর যদি কোনো সেতু, কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটাকে কী করতে হয়? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য পুরোটাকে অতিক্রম করতে হয়। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আশা করি ক্লিয়ার হয়েছে এই জায়গাটা। চলো আমাদের কতটা হয়ে গেল? তাহলে 21টা হয়ে গেল। এবার করব কতটা? এবার করব 22টা। 22টা কি বলেছে? 2000 টাকা দুটি ভাগে ভাগ করে 1 বছরের জন্য রাখেন। এক ব্যক্তি 2000 টাকা দুটি ভাগে ভাগ করে 1 বছরের জন্য রাখেন। প্রথম এবং দ্বিতীয় অংশে যথাক্রমে 10% এবং 20% হারে সুদ দিল। সে 320 টাকা সুদ পেয়েছে। কত টাকা সুদ পেয়েছে? না 320 টাকা সুদ পেয়েছে। তাহলে প্রথম অংশে কত টাকা ছিল? খুব সোজা অ্যালিগেশন লাগিয়ে দেবো। তো কিন্তু তার আগে ওভারঅল সুদের পার্সেন্টেজ বার করতে হবে। কী করতে হবে? ওভারঅল সুদের পার্সেন্টেজ বার করতে হবে। ওভারঅল সুদের পার্সেন্টেজ কীভাবে পাবো? দেখো কি বলেছে অঙ্কটায়, বলেছে 320 টাকা পাবে সুদ হিসাবে। 320 টাকা পাবে সুদ হিসাবে। কত টাকায়? 2000 টাকায় পাবে। কত টাকায় পাবে? না 2000 টাকায় পাবে। ক বছরে পাবে? দুটি ভাগে ভাগ করেছে 1 বছরের জন্য, তাহলে বয়স নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু যেটা দিয়ে মাথা ব্যথা সেটা হচ্ছে আমাদেরকে পার্সেন্টেজ আনতে হবে। পার্সেন্টেজকে আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। পার্সেন্টেজ চলে এলো। 1টা 2টো 3টে শূন্য, এই 3টে শূন্য 2 দিয়ে কাটলে 16। তাহলে আমরা কি পাচ্ছি? 16%। ওভারঅল সুদের হার কত পার্সেন্ট পেলাম? ওভারঅল সুদের হার পেলাম 15%। ওভারঅল 16%। ওভারঅল সুদের হার পেলাম 16%। তাহলে এবার সবচেয়ে সোজা যেটা কাজ সেটা হচ্ছে আমাদের অ্যালিগেশন লাগালো। এই 10% আর 20% দুটো আছে, তাহলে অ্যালিগেশন লাগাই। প্রথম পার্টটা 10%, দ্বিতীয় পার্টটা 20% কাজে লাগিয়েছি। ওভারঅল হচ্ছে 16। তাহলে আমরা করে দেবো অ্যালিগেশন। কি করব? সিম্পল বিয়োগ করব। 16 থেকে 10 বাদ দিলে থাকবে 6, 20 থেকে 16 বাদ দিলে 4। অ্যাকচুয়ালি অনুপাত করলে কত আসবে? 2 দিয়ে কাটছে। 2:3 অনুপাতে ভাগ করা হলো। কি বললাম? 2:3 অনুপাতে ভাগ করা হয়েছে। ভালো কথা। তাহলে এবার দেখি কি বলেছে। যে প্রথম অংশে কত টাকা ছিল। তাহলে মোট টাকা এটা কত? মোট টাকা হচ্ছে 5। আর মোট টাকা অ্যাকচুয়ালি মোট টাকা কত বলেছিল? অ্যাকচুয়ালি মোট টাকা বলেছিল 2000 টাকা। অ্যাকচুয়ালি মোট টাকা কত বলেছিল? 2000 টাকা। তাহলে একের ভ্যালু কত? না 2000/5 মানে 4 5 20, 400। এবার ভ্যালু বার করতে হবে প্রথম অংশের। প্রথম অংশ মানে 2, আর 2 মানে কি? কত করতে হবে? মাল্টিপ্লাইড বাই 400 করতে হবে। 4 দুগুণে 800 টাকা আনসার হবে। প্রথম অংশ কত ছিল? 800 টাকা আনসার হবে। দেখে নিয়ে অপশান ডিতে আছে 800 টাকা। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? একটুখানি নামিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। কি বলেছে? 800 টাকা। তাহলে বিষয়টা বোঝা গেল তো? তাহলে অঙ্কটা অ্যাকচুয়ালি কী বলেছে আরেকবার বলে দিই, যদি না দেখতে অসুবিধা হয়। 2000 টাকা ছিল, দুটি ভাগে ভাগ করেছে, 1 বছরের জন্য লাগেন। প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যথাক্রমে 10% আর 20% হারে সুদ দিল। সে মোটের ওপর 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা ছিল? তাহলে 320 টাকা বলে 320/2000 করলাম, ইন্টু 100% করলাম। ব্যাস আমার কাজ শেষ। এখানে অ্যালিগেশন করলাম, কারণ এখানে 16% বেরিয়েছে, 10 আর 20তে রেখেছি 16তে। তাহলে অনুপাত পেয়ে গেলাম। কোন অংশটা কী অনুপাতে লাগলো সেই থেকে আমরা আনসারটা বার করে ফেলেছি। আশা করছি এই কটা অঙ্ক সবার একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখো 13টা কি বলছে? 13টা বলছে 23টা কি বলছে? বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে 21, 36 আর
ছেষট্টি দ্বারা বিভাজ্য হবে। ভালো কথা। কি কি বলেছে? 21, 36 আর 66, তাই তো? 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 12 36 22। আর কি দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে, 7 6 11। দেখো তাহলে কি কি আছে? আচ্ছা এখানে 6 তো, তাহলে 3 গুণ 2 গুণ 7 গুণ 6 গুণ 11। একে কি করতে হবে? আমাকে পূর্ণবর্গ করতে হবে। কি করতে হবে? পূর্ণবর্গ। দেখি কি কি কম্পোনেন্ট আছে। দেখো 3 দুগুণে কত হয়? 6। আর এখানে 6 আছে, তার মানে দুটো 6 পেয়ে গেছি। আর কি আছে? একটা 7 একটা 11। পূর্ণবর্গ হতে গেলে আরও একটা 11 গুণ করতে হবে। এটা পূর্ণবর্গ হতে গেলে আরও একটা 7 গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমার এখন কি আছে দেখি। 6 6 36, 36-এর সঙ্গে 11 গুণ করতে হবে। 36-এর সঙ্গে 11 গুণ করলে হবে হচ্ছে 6 9 3 396। তাহলে 36-এর সঙ্গে 11 গুণ হয়েছে, এবার 7 গুণ হবে। 6 7 42, 2 হাতে 4, 7 9 63, 64 85 66 67, 4 হাতে 6, 3 7 21 আর 6 27। আরও কি করতে হবে? এই গড়ের সঙ্গে 7 আর 11 গুণ করতে হবে, কারণ বর্গ করতে হবে। তাহলে 7 11 কত হয়? 77। তাহলে 7 2 14, 4 হাতে 1, 7 7 49, 50 0 হাতে রইল 5, 7 7 49, 54 4 হাতে 5, 7 গুণে 14, 15 16 17 18 19, একটা ঘর বাদ দিয়ে 19,404। তাহলে কত আসছে? সরি, 4 4 4 9 10 11 13 3 হাতে 1, 9 10 11 1 2। ওকে, আচ্ছা হবে এইটা, কিন্তু এখানে আমি লিখতে গিয়ে একটা 4 কম লিখে দিয়েছি। হবে এটা, এখানে লিখতে গিয়ে একটা 4 কম লিখে দিয়েছি। ঠিক আছে? এটা পরীক্ষায় 2 1 3 এর পরে 3টে 4ই ছিল। ঠিক আছে? এসআই এর পরীক্ষা এটাই ছিল, 2 1 3 444 ছিল, আমি একটা মিস করে গেছিলাম। ক্লিয়ার? আচ্ছা তাহলে হয়ে গেল আমাদের 23-এরটা। 23-এরটা যা করছি বোঝা গেছে। পূর্ণবর্গ করতে গেলে কি হবে? প্রতিটা কম্পোনেন্ট দুটো করে থাকতে হবে। 6 দুটো ছিল, কিন্তু 7কে একটা আনতে হলো, 11কে আরেকবার আনতে হলো। তাহলে এলসিএম বার করে তারপরে এই যে এলসিএম বেরোলো হচ্ছে 2772, তার সঙ্গে কী করলাম? 77 গুণ করলাম, কারণ একটা 7 আর একটা 11 লাগতো, সেই কারণের জন্য আমরা 77 কী করলাম? মাল্টিপ্লাই করলাম। ক্লিয়ার? এবার আসবো হচ্ছে 24-এ। 24-এর অঙ্কটা কি বলছে দেখো। 24-এর অঙ্কটা বলছে এক বিদ্যালয়ে 10 জনের গড় বয়স 10.3, এদের মধ্যে 3 জনের গড় বয়স 12, অন্য 5 জনের গড় বয়স 9, বাকি 2 জনের কত? তাহলে 5 6 7 8 10। ঠিক আছে, কোনো ব্যাপার না। 10 জনের গড় বয়স হচ্ছে 10.3 ইন্টু 10। 10 জনের গড় বয়স হচ্ছে 10.3, তাহলে মোট বয়স কত হবে? 103। সিম্পল। তারপরে কি বলছে? যে এদের মধ্যে 3 জনের গড় বয়স 12। 3 জনের গড় বয়স কত হচ্ছে? 12। 3 জনের গড় বয়স কত? 3 12 36। 3 জনের মোট বয়স তাহলে কত? 36। আচ্ছা 5 জনের গড় বয়স কত? 9। 9 হচ্ছে কত জনের গড় বয়স? 9। 5, তাহলে 5 9 45। 9 হচ্ছে কত জনের গড় বয়স? না 5 জনের। তাহলে আমরা যোগ করলে কি পাবো? 5 5 10 11, হাতে রইল 1 4 5 6 7 8। তাহলে 103 ছিল ওভারঅল, 81 হয়েছে এই যে 8 জনের। 8 জনের হচ্ছে 8 জনের কত? 81। তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে এখানে হচ্ছে 20 মানে 19, 19 20 21 22, কত হচ্ছে? 22। 22 কত জনের গড় বয়স? মানে গড় বয়স না, মোট বয়স, নাই 2 জনের টোটাল বয়স হচ্ছে 22। তাহলে গড় বা অ্যাভারেজ কত হবে? না 22/2 সমান সমান কত হবে? 11। সিম্পল ম্যাথ, কিচ্ছু নেই এই অঙ্কটায়। ক্লিয়ার? বোঝা গেছে? এবার আসবো এই অঙ্কটা। এই অঙ্কটা ভীষণ সুন্দর অঙ্ক, ভীষণই সুন্দর অঙ্ক। প্রথম কথা কি করব? 3 12 36 37/3 না, সেই গতাগতিক চিরাচরিত পদ্ধতিতে আর যাব না, একটু ইম্প্রোভাইজ করব। কি করব? দেখো এই পার্টগুলোকে আলাদা করে নেব, এই পার্টগুলোকে আলাদা করে নেব। কি করব? দেখো 12 যোগ 10 বিয়োগ 7 বিয়োগ 1, পার্টগুলোকে আলাদা করলাম। আর একটা পার্ট কি করলাম? 1/3
যোগ আছে 5/6, এখানে বিয়োগ আছে বিয়োগ 2/3, এখানেও বিয়োগ আছে 4/7। তাহলে এইখানে যদি হিসাব করি এখানে আসছে 22 মাইনাস এখানে কত আসছে 8। তাহলে 22 থেকে 8 গেলে কত থাকবে, 22 থেকে 2 গেল 6 মানে 14 থাকবে, তাই তো। আর এখানটায় কি করতে পারি, এখানটায় হিসাব করার আগে আমি এই তিনটে জিনিস নিয়ে একটু কাটাছেড়া করব। কি করব দেখো, 1/3 তো, একে 2/6 লিখবো, কাটাকুটি করলে 1/3 আসছে, কোনো সমস্যা নেই। ওকে, তারপর একটা 5/6 আছে, ঠিক আছে, এটাকে একটু করে ঠিক করে লিখবো, 3 2 6 মানে 6 ওপরে 4। কারণ কি করলাম, এটার সঙ্গে 2 গুণ করলাম, এটার সঙ্গে 2 গুণ করলাম, তাহলে তলায় সব কটা 6 এসছে, এখানে 4/7। আগে এই তিনটের হিসাব করব। কি হিসাব হবে দেখো, বাচ্চাবেলায় ক্লাস 3 4 এই যোগ বিয়োগটা করতাম। 4/7 কিন্তু দেখবে না, এখন এই তিনটে দেখবো। কত আছে তলায় 7, ওপরে কত আছে দেখো, কি এমন হবে 2 + 5 - 4 মাইনাস 4/7। এটা হিসাব করলে কি হবে, 5 আর 2 7, তাহলে 4/7 মানে হচ্ছে 3/6 মাইনাস 4/7। 3/6 কাটাকুটি করলে 2, তাহলে 1/2 মাইনাস 4/7। কি আসছে 1/2 মাইনাস 4/7। তাহলে লসাগু কত হয় 14 হয়। 2 7 2 14 মাইনাস, দেখো মাইনাস কি হচ্ছে এখানে, মাইনাস 7 2 14 8, তাহলে কত আসছে মাইনাস 1/14। এবার মনে হবে আচ্ছা, তাহলে এটা কি করব দেখো, এই জায়গাটাতে এসেও আরেকটু কাজ করতে পারি। কিভাবে কাজটা করব, একটু ছোট করে খাটনি করার জন্য এই বিয়োগটা কি, এখন আমার কাছে কি আছে, এখানে আছে 14 আর এখানে আছে মাইনাস 1/14, তাহলে 14 মাইনাস 1/14, এই হিসাবটা তো আমাকে করতে হবে। এবার এইটাকে করার জন্য আমি 14 14 গুণ করে না, ওখানেও একটুখানি প্র্যাকটিস খাটাবো। কি করব দেখো, 13 যোগ 1 লিখতে পারবো, মাইনাস 1/14, এটা লিখতে পারবো না, পারবো না, পারবো। তাহলে 13, এই দুটোকে হিসাব করব, কোন দুটোকে, এই জায়গাটাকে হিসাব করব, যোগ 14 লসাগু 14 মাইনাস 1, তার মানে এটা লিখতে পারবো 13 যোগ 13/14। তাহলে এখান থেকে লিখতে পারি সরাসরি 13 পূর্ণ 13/14। দেখো অঙ্ক আমার মিটে গেছে, 13 পূর্ণ 13/14, অপশান এ। তাহলে এই ছিল আমাদের কেপিএসআই, যেটা 28 তারিখের পরীক্ষা হয়েছে, 28/1/2024 পরীক্ষা হয়েছে, তার ফুল সলিউশন, ডিটেল সলিউশন। বলো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।